সকল মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদের সাথে মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজ মালিক সাহেব উপস্থিত এবং আপনারা যারা এসেছেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে সবাইকে, উপস্থিত যারা নেতৃবৃন্দ আছেন এবং সাথে সাথে যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আজকের এই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা বাংলাদেশের আগামী বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা এবং বাংলাদেশ এবং মা বেগম খালেদা জিয়া সব বিষয়ে আমাদের কথা বলবো না ভাই, মহাসচিব মহোদয় একদমই ঠিক না, মত বিনিময় করবেন, কথা বলবেন। আপনাদের উনি কথা বলার পরে, মহাসচিব মহোদয় কথা বলার পরে, ব্রিফ করার পরে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মহাসচিব মহোদয় আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি সাহেব আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, এরপরে মহাসচিব মহোদয় শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুক্তরাজ্যে এবং বাংলাদেশে আমাদের সাংবাদিক পরিবার আজকে আপনারা গত 17 বছর ফেসিবাদী সরকার বিরোধী আন্দোলন, দেশনায়ক তারেক রহমান ওনার নেতৃত্বে আমাদের প্রিয় মহাসচিব, ওনারা 17 বছর আন্দোলন করে মানুষের ভোটাধিকার, সাম্য, সামাজিক মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার লড়াই নেতৃত্ব দিয়েছেন। আজকে সেই মহাসচিব অত্যন্ত সর্বজন স্বীকৃত ভদ্রলোক, উনি আপনাদের সাথে মত বিনিময় করবেন। আপনারা আজকে ওনার সাথে ওনার বক্তব্যের পরে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে উনি সরাসরি আনসার দিবেন। আমরা আজকে আপনাদেরকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, চেয়ারপারসনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি যে মহাসচিব ওনার সেই ডাইনামিক আমাদের প্রতি একটা দিক নির্দেশনা থাকবে এবং আপনাদেরকেও আমাদের মহাসচিব আপনাদের প্রশ্ন উত্তর এবং ওনার বক্তব্য আপনারা দয়া করে এটা তুলবেন। কারণ এবং প্রবাসীদেরও কিছু বিষয়, যেটা প্রবাসীদের গত 17 বছরে আওয়ামী লীগ অনেক জায়গা জমি দখল করেছে, এটারও আমরা ফেরত চাই এবং প্রবাসীদের ভোটাধিকার চাই। প্রবাসীদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন করা হবে। আমরা মহাসচিবকে আমরা বলবো যে আমরা অফকোর্স আপনাদের এবং অনেক আছে, বিমানবন্দরেরও অনেক ইয়ে আছে। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আজকে এইখানে সবাই উপস্থিত হয়েছেন এবং ধন্যবাদ মহান আল্লাহ শক্তি আমাদের সকলের সঙ্গে। এমন আমাদের প্রিয় মহাসচিব উনি আপনাদের উদ্দেশ্যে ওনার বক্তব্য দিবেন। উনি আসলে একটু অসুস্থ, তারপরেও উনি এইখানে এই খুব প্রচণ্ড ঠান্ডা হয়ে আমি উনি যত তাড়াতাড়ি সম্ভব ওনার বক্তব্যের পরে আপনাদের সংক্ষিপ্ত বা যে প্রশ্ন দেবেন, তারপরে আমরা আমাদের সেক্রেটারি সাহেব পরবর্তী কর্মসূচি জানাবেন আমাদের। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্যে প্রবাসী সাংবাদিক বন্ধুগণ এবং এখানকার যুক্তরাজ্যে যারা কাজ করছেন আমার সঙ্গে বন্ধুগণ, যুক্তরাজ্য বিএনপির
সম্মানিত সভাপতি, কিছু কথা বলেন। আমার সেই কথাগুলো যতটা সম্ভব আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দেশের রাজনীতি অবস্থা সামগ্রিকভাবে যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্ত, ব্যাকগ্রাউন্ড, তার পরের ঘটনাগুলো আমি আপনাদের সামনে সেই কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। আজকে এইখানে আমার ঠিক সংবাদ সম্মেলনের মতো কিছু নেই। আমি সেদিনই কথাগুলো বলেছি। আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন, আমি সত্য দেব। শুধু এই কথাগুলো আমি বলতে চাই যে দীর্ঘ 15 বছর আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে চতুর্ভাবে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন। এবং প্রথমেই যে আক্রমণটা তিনি করেন, সে আক্রমণটা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমরা আমাদের সংবিধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মর্যাদা দিয়ে, তখন যে দাবি ছিল সে দাবিগুলোকে মর্যাদা দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে সন্নিবেশিত করেছিলেন সংবিধানে। এবং এই বিধানটি সন্নিবেশিত হওয়ার ফলে দেখেছেন যে প্রতিবার নির্বাচনের সময় বা পূর্বে যে ধরনের একটা নৈরাজ্যমূলক অবস্থা সৃষ্টি হতো, হত্যা খুন যখন বেড়ে যেত, সেটাকে বন্ধ হয়ে গিয়ে পরপর 3টি নির্বাচন কিন্তু নির্বাচন ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলার কাজ শুরু করেন। এবং তার কিছুদিনের মধ্যেই 12 সালের মধ্যেই কিন্তু তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেন। তখন থেকে কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন এই কেয়ারটেকার গভর্নমেন্টটি বিলুপ্ত হয়, সিস্টেমটি, সেদিনই কিন্তু তিনি বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা সৃষ্টি হলো, যার জন্যে এই দেশকে অনেক মূল্য দিতে হবে। আমরা সেটাই দেখেছি, সেটাই সত্য হয়েছে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অ্যাবলিশ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক যে অনিশ্চয়তা, অস্থিরতা শুরু হয়েছে। গণতন্ত্রকে শিফট করে সেই আগের যে তাদের যে একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করবে, যেটা তারা করেছিল 1975 সালে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, টিকতে পারেনি। সেই একই ধরনের একটা ব্যবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে যাবে। সেখানে এটা বহু পুরনো অভিলাষ। আপনাদের নিশ্চয়ই অনেকেরই, যারা রাজনীতির ব্যাপারটাকে ফলো করেন, আপনারা নিশ্চয়ই আগেও দেখেছেন যে 1972 থেকে 75 আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এবং তাদের যে আপনার দুষ্কর্ম, তাদের দুর্নীতি, একইভাবে তাদের দুঃশাসন, এবং তাদের দুঃশাসনের ফলে যে আপনার দুর্ভিক্ষ হয়েছিল, প্রায় লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল, এই বিষয়গুলো আপনাদের অজানা নয়। দুর্ভাগ্যক্রমে এই 15 বছরে এই কথাগুলো বেমালুম ভুলিয়ে দিয়েছে।
শেখ হাসিনা, আওয়ামী লীগ। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। টু আন্ডারস্ট্যান্ড আওয়ামী লীগ অ্যান্ড ইটস ক্যারেক্টার্স। আপনাকে এই কথা বলতে ওই জন্য যে আওয়ামী লীগের, আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দুটো বৈশিষ্ট্য অত্যন্ত প্রবল। একটি হচ্ছে সন্ত্রাস, একটি হচ্ছে দুর্নীতি, অর্থাৎ জোর করে ক্ষমতা দখল করে রাখার যে প্রবণতা, এবং যেটার জন্য তারা অনেক কিছু করে সেটা তারা করেছে। অন্যদিকে দুর্নীতি এটা ভয়াবহ একটা রূপ নিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের বারবার মনে করতে হবে। যদি আমরা মনে না করি তাহলে আমরা আপনার ভুল করব। আমি যে কথায় যাচ্ছিলাম যে পরবর্তীকালে 1972, দুঃখিত, 1900 সাউন্ডের কোথায় সমস্যা হচ্ছে বোধ হয়। সেই সময় পার্লামেন্ট ছিল, পার্লামেন্টে আমরা অপোজিশন ছিলাম এবং একটা পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল, আপনার পার্লামেন্টারি কমিটি, যেখানে সুরজিৎ সেনগুপ্ত ছিলেন, সাজিদ চৌধুরী ছিলেন। সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করা হয়েছিল। সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে খুব পরিষ্কার করে মত দিয়েছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এটা আরো বাড়ানো দরকার, ইলেকশনটা তার অধীনে হওয়া দরকার, আগামী অন্তত আরো 2-3টে নির্বাচন হওয়া উচিত। এর মধ্যে বিচারপতি খায়রুলের একটা রায়, যে রায়টাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক। শেখ হাসিনার ইচ্ছাকে চরিতার্থ করবার জন্য অথবা অন্য কারো অভিলাষাকে আপনার বাস্তবায়িত করার জন্য তিনি এটাকে পুরোপুরিভাবে রায় দিলেন যে এটা বাতিল করা যেতে পারে, তবে আরো 2টো নির্বাচন ভবিষ্যতে করা যেতে পারে। এটাকে যে বিচারটা, রায়টা তিনি দিলেন সেটা ছিল একটা শর্ট। চিন্তা, অর্থাৎ ব্রিটিশ পিপল যারা, এরা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ঠিক বোঝেন না। আমি is the only answer, is the panacea for a peaceful solution of the political problem. কিন্তু তারা সেই কথা বুঝতে চাননি। আপনাদের তখন একজন সিনিয়র লর্ড ছিলেন, কি যেন নাম তার ভুলে গেছে, লর্ড আইভরি, উনি বলেন যে কেয়ারটেকার ইস্যু ইজ এ ডেড ইস্যু। এখনো মনে আছে আমার। আমরা বারবার তাদেরকে বলার চেষ্টা করেছি, ইউরোপিয়ান ইউনিয়নকে বলার চেষ্টা করেছি, আমেরিকাকে বলার চেষ্টা করেছি, একটাই কথা যে তুমি যখন একটা দেশের রাজনৈতিক যে বিশ্লেষণ করবে, সেই বিশ্লেষণটা সবচেয়ে বেশি যে প্রয়োজন যে তার দেশের রাজনীতির যে চরিত্র সেটাকে তুমি দেখবে। আমার এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। একটা রাজনৈতিক দল আরেকটা দলকে বিশ্বাস করে না, যার ফলে এখানে যখন নির্বাচন হয়, তো নির্বাচনকালীন যে সরকার থাকে সেই সরকারটাই সবকিছু কেড়ে নিতে চায়, সবকিছু নিয়ে নিতে চায়, এবং সে তার নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সেই আপনার নির্বাচনটা করিয়ে নিতে চায়, ইঞ্জিনিয়ারিং করে হোক, আপনার এইভাবে নিতে চায়। ফলে এটা কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। কিন্তু তারা আমাদের সেই কথাটিকে কোনো গুরুত্ব দেননি, এবং যার ফলে একতরফা নির্বাচন ঘোষণা করা হয়েছে, হাসিনাও করেছেন। আমরা সেই নির্বাচনে যাইনি, আপনারা জানেন।
2014-তে আমরা নির্বাচনে যাই, এবং তারপরে একটা নির্বাচনও একবারের জন্য আপনার গ্রহণযোগ্য হয়নি। আমরা ভেবেছিলাম যে 2018-তে নির্বাচনে গিয়েছিলাম, ভেবেছিলাম যে 2018-তে নির্বাচনে যাই, যদি সেখানে কোনো পরিবর্তন হয়। শেখ হাসিনা আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বললেন যে আমি কমিট করছি যে নির্বাচন সুষ্ঠু হবে। আমরা ভেবেছিলাম যে সেটা হয়তো তিনি মিন করছেন। এমনকি আপনার এই থেকে বিভিন্নভাবে আলোচনার পরে নির্বাচনে আমরা গেছি, দেখা গেছে সেই নির্বাচন আগের রাতেই করে নিয়ে চলে গেছে। 2014-তে 154 জনকে আগেই আপনার ঘোষণা করে দিয়েছেন আনকন্টেস্টেড ইলেক্টেড। আর এবার খালি আপনারা দেখেছেন 5ই জানুয়ারি 2024 আমরা তখন কারাগারে, দলের বেশিরভাগই সিনিয়র লিডাররা কারাগারে, এবং যার ফলে সেখানে আপনার এই নির্বাচনটা তারা একইভাবে করে নিয়ে চলে গেছেন। আমি যে জিজ্ঞাসার জন্য এতটুকু কথা বললাম সেটা হচ্ছে যে আপনার যদি ব্যবস্থাটা ঠিক না থাকে, নির্বাচনী প্রক্রিয়াটা যদি ঠিক না থাকে, আপনি গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি করতে না পারেন, একটা লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে না পারেন, তাহলে আপনি কখনোই সেই সুষ্ঠু নির্বাচনটা পাবেন না, গ্রহণযোগ্য নির্বাচন পাবেন। এই কারণেই কিন্তু আমরা বারবার এই কথাটা বলে আসছিলাম। সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে বারবার এক কথা বলার প্রয়োজন নেই, আপনারা সবই জানেন। কিন্তু যে বিষয়টা হয়েছে, আমাদের ক্ষতি হয়ে গেছে প্রায় 15 বছর। আমরা যে একটা ট্র্যাকে উঠেছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে আমরা একটা আপনার সুষ্ঠু গণতন্ত্রের দিকে যাওয়ার একটা রেলে উঠেছিলাম, ওইখান থেকে তারা আমাদেরকে নামিয়ে দিয়েছে। শুধু আমাদেরকে না, গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। যার ফলে কি হয়েছে, সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে যেটা, পার্লামেন্ট তারা নিজেরা গঠন করেছে, ওই পার্লামেন্টে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। সরকারে আছেন, তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে, যা খুশি তাই করবেন, করেছেন তাই। এবং আপনার প্রেসকে নিয়ন্ত্রণ করা, শুধু নিয়ন্ত্রণ না, গলা টিপে ধরা, এমন কতগুলো আইন করেছে যে আইনগুলো আমরা অনেকে আপনারা ভালো জানেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্ট, সব মিলিয়ে সাহস করে কেউ একটা লাইন রাখার সুযোগ পেত না। সবখানে শুধু চাটুকারিতা, কে কত তাকে ভালো বলতে পারবে, কে কত তার আপনার প্রশংসা করবে, সেটাই ছিল তার কাজ। এবং কতগুলো সুনির্দিষ্ট আপনার মিডিয়াকে এসে তখন আপনার সে প্রমোট করার চেষ্টা করেছে। তো দেখুন কি কষ্টের কথা যে আপনাদের কালিগসরা দুর্ভাগ্যক্রমে আমাদের সেই মিডিয়া নষ্ট করে ফেলেছিল শেখ হাসিনা, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। 15 বছর আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনকে অনেকে খাটো করে দেখার চেষ্টা করে, বিএনপি। সময় কেটেছে, মোস্ট ক্রিটিক্যাল টাইম কেটেছে এই সময়। আপনারা শুনলে অবাক হবেন, জানেন হয়তো বা যে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, সব মিথ্যা মামলা, গায়েবী মামলা। প্রত্যেক বছর একটা মামলা দেয় 2000 3000 আসামি করে, সমস্ত একবার ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কেউ বাকি নেই। আমাদের নেতারা, আমাদের 20,000-এর উপরে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলী সহ 3 জন আপনার এমপি তারা গুম হয়ে গেছেন, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, মোট 700। এই একটা ভয়াবহ ফ্যাসিজম
এমন একটা বছর নাই যে আমরা জেলে যাইনি। এই মামলা মোকদ্দমা বেশিরভাগ সময় আমাদেরকে কারাগারে আদালতের সামনে কাটতে হতো, এই অবস্থা চলেছে। এবং তখন যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল পুলিশ আর আদালতের মধ্যে, যে কে কত বেশি কষ্ট দিতে পারে বিএনপিকে। দ্যাট ওয়াজ দ্য সিস্টেম এট দ্য টাইম। ডিবি ধরে নিয়ে গেছে, ঢোকে নিয়ে নির্মম অত্যাচার করেছে। তারপরে প্রচুর টাকা নিয়ে, যারা ব্যবসায়ী সফলতার কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়েও দেয়নি, আবার মিথ্যা মামলা দিয়ে দিয়ে। আপনাদের এখানে অনেকেই আছেন যারা ভুক্তভোগী আছেন, আমি জানি এই মামলা আমাকে তোমার ভুক্তভোগী হয়েছে। তারপরে কিন্তু আপনারা লড়াই করছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহর অশেষ রহমতে জুলাই মাসে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনকে ভিত্তি করে এটাকে টার্ন করে সাইদ খানের হত্যার মধ্য দিয়ে আন্দোলনটাকে নতুন মোমেন্টাম পায়। এটাকে আমরা বলি সবসময়, এগুলোকে আমরা যারা রাজনীতি করছি, দেখছি, অতীতের অভিজ্ঞতা দেখি, এটা একটা স্পার্ক দরকার হয়। একটা আন্দোলনকে বিস্ফোরণমুখ করতে, তাকে একটা আফসার্জের মুখে নিয়ে যেতে একটা স্পার্ক, স্ফুলিঙ্গ দরকার হয়। সেই স্ফুলিঙ্গটা ছিল আপনার এই সাইদ খানের হত্যা। এরপর ইতিহাস আপনাদের জানা, আমি করতে চাই না। এরপরে হাজার হাজার ছাত্রীকে হত্যা করা হয়েছে, মানুষকে হত্যা প্রায় 1000-10 মতো আপনার তারা ইনজিওর্ড হয়েছে, চোখ চলে গেছে কারো, এরকম বহু আছে। এরকম একটা অনেক আত্মত্যাগ, রক্তপাত মধ্য দিয়ে আমরা আপনার হাসিনা মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। কিন্তু যখনই কাউকে জিজ্ঞেস করি যে ভাই কেমন, স্বস্তি পাচ্ছি না। আজকে আমি আমার এক অনেক পুরনো আত্মীয়, আমার সঙ্গে তার আগে খুব বেশি দেখা হয়নি কোনোদিন, তার আমার স্ত্রীর আত্মীয়, আমি তার বাসায় গিয়েছিলাম। ভদ্রমহিলা, তিনি ডাক্তার, তার পিতাও ডাক্তার ছিলেন। তো তিনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন, সেই আমি ওই কথাটা ওই জন্যই আনছি। তিনি বললেন যে দেশে কি শান্তি আসবে, দেশে কি গণতন্ত্র আসবে? কোশ্চেন। এত রক্তপাত, এত ত্যাগ, এত কষ্ট, তারপরে যদি আজকে এই প্রশ্ন মুখোমুখি আমাদের হয়, তাহলে তো কষ্ট হবেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে কাটিয়েছেন। তার দুরারোগ্য অসুখ হয়ে গেছে কারাগারে থেকে। তা ফিরে পাবো। এটা বোধহয় আমাদের প্রাপ্য নয়, আমরা এটাকে সাথে বেরিয়ে আসতে চাই। আপনারা দেখেছেন যে ছোটখাটো ঘটনাগুলোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগ আনা হচ্ছে, এবং এমন ভাবে প্রচারণা হচ্ছে কিছু
পুলিশের অর্ধেকের বেশি মানুষ, মানে স্টাফ, অফিসার, কর্মকর্তা, কর্মচারী সব পালিয়ে গিয়েছিল। তাদের সেই মোরালটা ছিল না, তারা যে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, তাদের সেই যে নৈতিক একটা অবস্থা যে সে ফেস করবে, দাঁড়াবে, সেটা তাদের ছিল না। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা শতভাগ আপনার তাদেরকে সমর্থন করেছি, সহযোগিতা করেছি, এখনো করছি। এখন যেটা প্রশ্ন এসছে যে নির্বাচন আগে আর সংস্কার আগে, এটা একটা অনেক বড় প্রশ্ন এসছে। সংস্কার অভাবটা আমরা বহু আগে অনুভব করেছি, যে সিস্টেমে চলছে দেশ, তাতে করে এখানে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না, গণতন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না। যেই কারণে 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তখন ছিলেন বাইরে, তিনি ভিশন 2030 বলে একটা আমরা ভিশন দিলাম। সেখানে কিন্তু আমরা পরিবর্তন, সংস্কার, আমরা পার্লামেন্টের আপনার ব্যবস্থাগুলো পরিবর্তন করা, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে আপনার ভারসাম্য নিয়ে আসা, মন্ত্রীদের মধ্যে ভারসাম্য নিয়ে আসা, মানুষ অনেক বেশি, শুধু এখানে পার্লামেন্টের একটা আপার হাউস থাকা দরকার, এগুলো নিয়ে আমরা জনগণের সামনে কিন্তু এটা আমরা দিয়েছি এবং আহ্বান করেছি, যদি কারো কিছু বলার থাকে তারা সেটা বলবেন, আমরা সেটা কিন্তু সম্মিলিত করবো। ওই একই জিনিসটি আমরা আবার 2022 সালে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যাদের সঙ্গে আমরা একসাথে কাজ করছিলাম, আন্দোলন করছিলাম, এবং আপনারা জানেন বেশ কয়েকটা জোট হয়েছিল তখন, একটা গণতান্ত্রিক মঞ্চ, সমমনা দল, 12 দলীয় জোট, এই জোটগুলো সবাই মিলে আমরা কিন্তু ছিল একটাই, সেটা হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এই ফ্যাসিস্টকে সরানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার 50, 52, 53 বছর পরে সালে যখন আমরা আপনার পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করি, আমাদের কিন্তু লক্ষ্য একটাই ছিল, টু এস্টাবলিশ ডেমোক্রেটিক একটা আপনার ডিসপ্যারিটি থাকবে না, মানবিক মূল্যবোধ থাকবে, সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক গণতান্ত্রিক সমাজ আমরা প্রতিষ্ঠা করি। কাউকে সবচেয়ে বড় অপরাধী বলতে হয় বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের, আমি এটাকে বলি আত্মা, দ্য সোল অফ বাংলাদেশকে ডিস্ট্রয় করার জন্য, ইট ইজ কালপ্রিট ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এককভাবে এটা করেছে। আমি কথা জোরের সঙ্গে বলি, সব জায়গায় বলার চেষ্টা করি যে হোয়াই ডু ইউ ব্লেম আদার্স। আওয়ামী লীগ নিজে হাতে এই দেশের সমস্ত ভবিষ্যৎকে নষ্ট করেছে। যেখানে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চিন্তা করেছি, যুদ্ধ করেছি, সেখানে তারা এক নষ্ট করেছে। যাই হোক, এখন সংস্কারের প্রস্তাবটা আগেই দিয়েছি, 31 দফা দিয়েছি। এখন আপনারা দেখছেন যে আমাদের এই সাহেবরা এখানে দেশে প্রায় প্রতিটি থানায় থানায়, জেলায় জেলায় 31 দফা নিয়ে আলোচনা করছেন। আপনারা যদি 31 দফাটা ভালো করে দেখেন, তাহলে এর বাইরে আর কোন সংস্কার প্রস্তাব থাকার কথা না। যেটা আজকে কথাগুলো আসছে সবগুলোই সেখানে আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আপনার সংবিধানের প্রশ্ন এসছে, সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা তো দ্বিমত করিনি। আমরা যে সংবিধানের পরিবর্তন, সংশোধন যাই বলেন না কেন, বা নতুন করে লেখা যেতেই বলেন না কেন, এটা কে করবে? এটা করার এখতিয়ারটা কার? আমার এই কথাটা খুব সমালোচনা হয়েছে।
আমি যখন বলি যে ম্যান্ডেট সংসদ, তাহলে একমাত্র যার দায়িত্ব সেটা হচ্ছে মানুষের, জনগণের মালিক হচ্ছে জনগণ। জনগণের মালিকানার প্রতিফলন কি হয় সংসদে, ইলেক্টেড বাই দ্য পিপল, সেখানে আসে সেটা। এখন কেউ কেউ বলছে যে না আমরা দিয়ে দেব। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেটটা কোথায়? অনেকে প্রশ্ন করে যে এটা হচ্ছে জুলাই আগস্টের ম্যান্ডেট। এটা তো কখনো একটা আপনার ওইভাবে বলা যেতে পারে না। তাহলে কি বিপ্লবী সরকার করতেন আপনারা? রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন, রেভলিউশনারি পরিবর্তন আনতেন, পুরো রেভলিউশন করতেন। সেটা যখন হয়নি, একটা সংবিধানের অধীনে আপনারা শপথ নিয়েছেন, এই সংবিধানের অধীনে এর মধ্যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই সংবিধানের পরিবর্তনটা আনতে হবে, এটা আমরা একমত। এবং সেই জন্য আপনারা যে সংস্কার কমিশন করেছেন, আমরা সেটার সঙ্গে একমত। আমরা আমাদের দলের মধ্যেও কিন্তু আমরা কতগুলো সংস্কার কমিটি তৈরি করেছি, এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিটিকেও দিয়ে এসেছি, নির্বাচনকেও দিয়ে, কমিশনকেও দিয়ে এসেছি, অন্যান্য কমিটিগুলো আমরা দিচ্ছি। অর্থাৎ উই আর ওয়ার্কিং হার্ড অন ইট। আমরা দেশটাকে সুষ্ঠু অবস্থায় নিয়মের মধ্য দিয়ে চলার জন্য, রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্লামেন্টের সুপ্রিমেসি দেওয়ার জন্য আমরা অবশ্যই কাজ করছি। আমরা আশা করব যে বর্তমান যে সরকার এখন আছেন, আমাদেরই সরকার আমরা বলছি, কারণ সবাই মিলেই আমরা এই সরকার নিয়ে এসেছি, তারা এই বিষয়গুলো উপলব্ধি করবেন। এবং আমি যেটা বলি, এটা অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে এখন বাংলাদেশের সামনে হঠকারিতার কোনো সুযোগ নেই। একটু স্লিপ করবেন, ইউ জাস্ট প্যারিশ। আমরা যদি স্লিপ করে যাই, আমরা একটা প্যারিশ করে যাব, ধ্বংস হয়ে যাব। এই জন্য সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে। একই সঙ্গে সাবধান সতর্কতার সঙ্গে কাজ কিন্তু একটা পা করে এগুতে হবে। এইখানে যদি আমাদের ভুল হয়, এবার যে সুযোগটা আমরা পেয়েছি ফ্যাসিবাদকে সরিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি করবার, সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, আপনারা সবাই এখানে অত্যন্ত বিজ্ঞ, শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ এবং সংবাদ নিয়েই কাজ করেন। সেই সমাজের মধ্যে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা আছে। আমি বলছি না যে করছে, অরাজকতা সৃষ্টির চেষ্টা আছে। কারা করছে? পতিত ফ্যাসিবাদ, তাদের যে দুর্নীতিতে অর্জিত অর্থ, তাদের যে আপনার ক্ষমতায় টিকে থাকবার যে বাসনা, এটা নিয়ে যেহেতু শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, তিনি মনে করছেন যে তিনি অনেক বেশি মনে আছে উনি এবার বলছিলেন যে আমি বুঝি না আমার অপরাধটা কি। মনে আছে আপনাদের? উনি বলছিলেন আপনার সবচেয়ে বড় অপরাধ যে আপনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। এটাই তো আপনি বুঝতে চান না, দ্যাটস দ্য হোল প্রবলেম। আপনি মনে করেন যেটা আপনার পৈতৃক সম্পত্তি, আপনার বাপের তালুকদারি, জমিদারি, আপনি যেভাবে চালাবেন দেশটা সেভাবে চলবে। দেশ তো সেভাবে চলবে না, চলেনি। যাই আমি আশা করব যে দেশ ভালো চলুক। আমরা সবাই আপনার সতর্কতার সঙ্গে চেষ্টা করি, দেশপ্রেমের প্রেমের সঙ্গে চেষ্টা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আমাদের লক্ষ্য একটাই, আমরা বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, কল্যাণমূলক, সাম্য, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র দেখতে চাই। এই হচ্ছে আমাদের সকলের ইচ্ছা। এবং আজকে দেখেন প্রায় 15 বছর 16 বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্বাসিত অবস্থায় বাস করছেন, এবং তিনি কতটা ট্রমার মধ্যে থাকতে হয় যে দেশেও ফিরতে পারেননি। এখন ইনশাআল্লাহ দেশে ফিরবেন, জনগণকে তিনি নেতৃত্ব দেবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া
এটা সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। যখন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন, তখন তার বয়স ছিল খুব বেশি না, অল্প। তখন থেকে উনি কিন্তু লড়াই শুরু করেছেন, গণতন্ত্রের লড়াই। সেই লড়াই তিনি এখনো লড়ে যাচ্ছেন। এখনো দেখবেন, আপনি নিশ্চিত তার ছবিগুলো দেখেছেন, বিভিন্ন অ্যাম্বাসেডারদের সঙ্গে দেখা করছেন, প্রথম যে বক্তব্যটা তিনি দিলেন সবগুলি দেখবেন 20 ঘন্টার 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টাই তিনি এইটার বাংলাদেশের কিভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো করা যায় সে জন্য কাজ করছেন। আমরা তার সঙ্গে যারা কাজ করছি, তার সহকর্মী হিসাবে, তার কর্মী হিসাবে আমরা সবাই কিন্তু ওই লক্ষ্যেই কাজ করে চলেছি। আমি আশা করব যে আমরা সফল হব পুরোপুরিভাবেই, এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশের, সেটা প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, এটা হচ্ছে আমাদের মূল শক্তি। যে আমরা বাংলাদেশি, আমরা অন্য কোনো দেশের সঙ্গে এক নই। আমাদের একটা আলাদা বৈচিত্র্য আছে, স্বাতন্ত্র্য আছে, আইডেন্টিটি আছে একটা। তো এই বিষয়টাকে মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই এবং ভুল না করি, কোনো আপনার চটকদারি কথায় আপনার সবাই যদি আপনার ভুলে না যাই এবং সঠিক পথে, গণতান্ত্রিক পথে যাই, তাহলে আমার মনে হয় যে আমরা সফল হব। ধন্যবাদ। আপনাদের আরো প্রশ্ন থাকলে আপনার হাত উঠাবেন, সরাসরি তার উত্তর দিন। সাত্তার ভাই ইয়ে করছেন, এক এক করে আসেন, এক এক করে আসেন। উনি বলেছেন আপনি করেন। প্লিজ একজন একজন করে করেন। কোনটার সঙ্গে আছেন আপনার কাইন্ডলি আপনার কোন পত্রিকার সঙ্গে? জি বলেন। আপনি আপনার বক্তব্য বলেছেন যে মানুষের প্রত্যাশা মেঘ জমছে, এবং এটা অনেকেই নানাভাবে নানা প্রকারে অনুভব করছে। এর সমাধানের জন্য কি আপনারা ভাবছেন যে এই অন্তর্বর্তী সরকারি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিয়ে জাতীয় সরকার গঠন? জি, আরেকটা হলে একটু ভালো। আপনার এই প্রশ্নটা হচ্ছে যে জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলিনি, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে, আমরা যেটা মনে করি তার মধ্যে জাতীয় সরকার এর চেয়ে ভালো কিছু হবে না, বরঞ্চ জাতীয় সরকার আসলে আরো বেশি সমস্যা তৈরি হবে। আমি যে কথা আগেই বলছি, আমাদের কালচারটা একটা প্রবলেম আছে। তো কালচার হচ্ছে অল দ্য পলিটিক্যাল পার্টি উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। এখন যদি আমরা সবাই মিলে একটা আপনার সরকার গঠন তো করতেই পারবেন না, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। যদি করেনও সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবেন না, কার্যকরী করতে পারবেন না। সেই কারণে ওই প্রস্তাব আমাদের নেই। তবে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার সমস্যা তৈরি করা হচ্ছে, এটাকে বাংলাদেশের মানুষ ওভারকাম করতে পারবে। আমি আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন। আমার একটা পরিচয় আছে যে আমি সাইবার দুর্বৃত্ত, আপনারা বাংলাদেশ থেকে আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সহযোগিতা করছেন, করবেন আপনারা কিভাবে করছেন আমি জানি না, বিএনপি করছে কিনা তাও জানি না। ট্রাম্প সরকারের সাথে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনারা কি কাজ করছেন না করছেন না? এবং আপনি যেটি বলছেন যে এখান থেকে প্রতিবাদ যাচ্ছে এই ব্রিটেনের হাউস অফ পার্লামেন্টে, এখানেও কি আপনারা
ব্রিটেনের হাউস অফ পার্লামেন্টের সাথে আপনারা কাজ করছেন কি করছেন না, এটি আমার প্রশ্ন। থ্যাংক ইউ। আপনার তো আমি আশা করেছিলাম যে আপনি আপনি জানবেন যে আমরা সহযোগিতা করছি কি করছি না, কারণ এই প্রায় 3.5 মাস হয়ে গেছে। 3.5 মাসে আমরা আমাদের বক্তৃতা বিবৃতি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করা, প্রস্তাব দেওয়া, এগুলো সব আমরা করে এসেছি। ওইটি হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। 1 2 নম্বর, ট্রাম্পের আপনার এখনো পর্যন্ত কোনো দায়িত্ব নেয়নি, তার প্রশাসন তো দায়িত্ব নেয়নি। 1 2 নম্বর হচ্ছে শুধু বিদেশিদের উপর নির্ভর করে আমি মনে করি যে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে না। আমাকেই সে কাজটা করতে হবে। আর আপনি যেটা বলছেন আন্তর্জাতিক বিশ্বে আমরা সবসময় যোগাযোগ রেখেছি, এখনো যোগাযোগ রাখছি। আমি এই সুযোগে বলে নেই যে এখানে আপনারা যুক্তরাজ্যে প্রবাসী যারা আছেন তারা এই আন্দোলনে যেভাবে সহযোগিতা করেছেন, এটা আনপ্রেসিডেন্টেড। এটা করেছেন এই জন্য যে আপনারাও এই চান যে আপনার দ্রুত বাংলাদেশি গণতন্ত্র ফিরে আসুক, এবং এখনও তারা সেই যোগাযোগ রেখেছেন। আমরা আমাদের পার্টির তরফ থেকে যে কমিটি আছে সেই কমিটিগুলো আমরা যোগাযোগ করছি। আমরা বাংলাদেশে যে আপনার ব্রিটিশ হাই কমিশন যেটা আছে তাদের সঙ্গে আমার রেগুলার বৈঠক হয়, আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই আছে। জুবাইর ভাই প্লিজ, জুবাইর ভাই, মাইক লাগতো না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সোহেল ভাইয়ের সাথে যুক্ত করি এই প্রশ্নটা। মোহাম্মদ জুবাইর, আমি লন্ডন বাংলাদেশ সার্ভিস প্রেসিডেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ তারা যখন ক্ষমতায় ছিল তখনও ভারত এবং ইউকেতে তারা খুবই এক্সট্রাঅর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল ছিল। এখন তারা ক্ষমতায় নাই, এখনো ভারতে এবং ইউকেতে পার্লামেন্টে এবং 2 দিন আগে ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও কিভাবে কথা বলেছেন আপনি শুনেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যদি আপনারা ক্ষমতায় যারা স্ট্র্যাটেজি কি হবে ভারতে এবং ইউকে গভর্নমেন্টের সাথে কাজ করার ক্ষেত্রে আপনাদের কি স্ট্র্যাটেজি হবে? আর একই সাথে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছ থেকে আমরা সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার ব্যাপারে একেবারে আপডেট ইনফরমেশন জানতে চাই, এবং এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তার সুস্থতার ক্ষেত্রে, তাহলে আপনারা যদি ক্ষমতায় যান আমরা কি আবারও তারেক রহমানকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দেখবো, না তাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করবেন? অনেক ধন্যবাদ। অ্যাডভান্স কথা বলতেছে। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক অ্যাডভান্স কথা বলে ফেলেছেন আর কি। তো যাই হোক, আমরা আবার আপনার যদির উপর ভিত্তি করে রাজনীতিটা কম করি আর কি। আমরা আশা করছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি খুব শিগগিরই আপনাদের ইংল্যান্ডেই আসবেন, লন্ডনেই আসবেন চিকিৎসার জন্য, এবং সেখানে তিনি সুস্থ হবেন। আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি প্রধানমন্ত্রী হলেন না ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হলেন, ইট উইল বি ডেফিনেটলি ডিসাইডেড বাই আওয়ার পার্টি, নো প্রবলেম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে যে আপনার যোগাযোগের ব্যাপারটা বলছেন আপনি, যেটা যে তারা খুব ভোকাল। ভারত বহু আগে থেকেই আপনার ইন্টারন্যাশনালি তারা অনেক বেশি আপনার অ্যাক্টিভ। এটা আপনাদের কিছু দায়িত্ব আছে, যারা এখানে আমাদের বিএনপি লোক আছেন, বিএনপির নেতারা আছেন, তাদের একটা বড় দায়িত্ব রয়েছে এই যোগসূত্রটাকে আরো শক্ত করা, এবং আমি মনে করি যে তারা এটা করছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালোভাবে করবেন। সাহিদ চৌধুরী সাহেব, জি শুনি। হ্যাঁ পেটার, হ্যাঁ আপনার কাইন্ডলি এরপর থেকে 2-3টা প্রশ্ন একসাথে নিয়ে নিই, তারপর উত্তরটা দিই, তাহলে বোধহয় আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। যে বহু সাংবাদিক বাংলাদেশের সংবাদের কারণে নির্যাতিত হয়েছে, বেশ কিছু সাংবাদিক এদেশেও রয়েছে। আপনারা আগামী নির্বাচনে আগামী সম্ভাবনা রয়েছে, তো আপনারা যদি ক্ষমতা যান এ ব্যাপারে সাংবাদিকদের কল্যাণে বা এই যে তারা নির্যাতিত তাদেরকে আপনারা করার পরিকল্পনা হয়েছে? থ্যাংক ইউ। সাইদ ভাই প্লিজ। আপনাদের আন্দোলন সংগ্রামের কথা বলেছেন, এটা তো আমরা দেখছি, এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে, আপনি কি আয়নাগর কি আপনি প্রত্যক্ষ করেছেন, পরিদর্শন করেছেন? এটি আমার আপনার বক্তব্য।
আপনার হ্যাঁ বলেন। আমি চ্যানেল থেকে বলছি এবং নরমাল বাংলাদেশ আমার প্রশ্ন হচ্ছে যে নিগৃহীত হলে আপনার ক্ষমতায় গেলে প্রকাশিত হলে কি করবেন সেই আসমা মাসুম করে কায়ুম আমি পলিটিক্যাল বক্তব্য দেব না। আপনার দলের 2008 থেকে যুক্তরাজ্যে হাজার হাজার নেতা বিগত সরকারের আমলে দেশে যেতে পারেনি। তাদের অনেকে এই বেশি সরকার বিরোধী আন্দোলনের জন্য অনেকের বাড়ি করে হামলা করা হয়েছে, অনেকে অঙ্কিত সংযুক্ত করা হয়েছে। আপনার পাশে বসা আছেন মালিক ভাই, বাড়িতে অঙ্কিত করা হয়েছে, কৈশোর ভাই আত্মীয়স্বজনকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার। তারা রাজনীতি সচেতন, বিএনপি ভালোবাসেন কিন্তু কতটুকু বিএনপি করে না, তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আপনারা যদি মমতায় যান ভবিষ্যতে যুক্তরাজ্যের নেতাকর্মীদের, যারা নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের ব্যাপারে আপনার দলে কি পরিকল্পনা আছে? জি আমরা এখন আমি আমার নাম আসম মাসুম, আমি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ আর রানা টিভি নামে আমার এখানে একটা মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম আছে। আপনি সম্প্রতি বাংলাদেশের বক্তব্যে বলেছেন যে বিএনপিকে মাইনাস করে কোনো কিছু চিন্তা যাতে কেউ না করে। এখনো কি আপনারা এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা যে বিএনপিকে আশঙ্কা আপনারা এখনো করছেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমি এক এক করে আসি, অনেকগুলো হয়ে গেছে একসাথে। আপনার প্রধান যে আপনার প্রবাসীদের ব্যাপারটা উত্তর আমি দিয়েছি। এরপরে যেটা হচ্ছে যে আপনার ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা কোনো কিছু করছি কিনা। ইতিমধ্যে আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কমিশন তৈরি করেছেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে পুরোপুরি তদন্ত করে সেটাকে উদ্ঘাটন করা এবং তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আপনার অলরেডি এই সরকার কাজ করছে। আমরাও আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা এটা করার চেষ্টা করছি। আপনার আরেকটা হয়েছে আপনার সাংবাদিক নির্যাতনের উপরে আপনার কথা বলেছেন। সাংবাদিক নির্যাতনটা ছিল পার্ট অফ দ্য হোল থিং, অর্থাৎ এটা একটা অংশ। গোটা জাতির উপর যে নির্যাতন, গোটা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের উপর যে নির্যাতন, তারই একটা পার্ট হচ্ছে আপনার সাংবাদিক নির্যাতন। এবং অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, হত্যা হয়েছেন, খুন হয়েছেন, কয়েক শত সাংবাদিক খুন পর্যন্ত হয়ে গেছেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে। এবং এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় অস্ত্র। আপনার যারা কথা বলে, যারা লেখে, তাদেরকে স্তব্ধ করে দিতে পারলে কিন্তু ফ্যাসিজম সাকসেসফুল হয়, যেটা তারা কিছুটা সাকসেসফুল করতে পেরেছিলেন। ভয় পেত মানুষ। আমি অনেক সাহসী লোককেও দেখেছি তারা কথা বলতে ভয় পেয়েছেন, কারণ যদি ছেলেকে তুলে নিয়ে যায়, মিথ্যা মামলা দেয়, মেয়েকে তুলে নিয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আপনার রিয়ালিটিস ছিল। আমাদের মালিক ভাইয়ের বাড়ি হামলা হয়েছে, কায়েসের বাড়ি হামলা হয়েছে, আমার বাড়িতে কয়েকবার বোমা পড়েছে, আক্রমণ হয়েছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে। এটা বাংলাদেশের কমন পিকচার ছিল, আলাদা করে আমি দেখছি না। এবং আপনাকে এরকম নিশ্চয়তা করতে পারি যে প্রত্যেকটা বিষয়ে আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, এই সরকারও চেষ্টা করছে। একটা কথা বলতে যে একটা সময় দিতে হবে, 3.5 মাস 4 মাসের মতো বোধ হয়, 3.5 মাস হচ্ছে। ইতিমধ্যে একটা ভঙ্গুর একটা ব্যবস্থা, যেখানে পুলিশ ছিলই না বলা চলে, সেখান থেকে আমরা আবার ফিরিয়ে নিয়ে এসে এদেরকে এই বিষয়গুলোকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা সময় লাগবে। তবে এটা করা হচ্ছে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করা হচ্ছে। এরপরে আছে আপনার নো ভিসা, এই বিষয়টা আপনি বলেছেন, আমরা এটা নোট করছি। সমস্যা হচ্ছে কি, যখন আপনার একটা ধ্বংস হয়ে গেছে,
এভরিথিং ইজ গ্রাউন্ডেড। আপনি এর মধ্যে থেকে যে আবার তুলবেন, এই তুলতে গেলে ইউ নিড সাম টাইম, সময় লাগবে। ওই সময়টুকু আমাদের সবাইকে দিতে হবে। আমরা অস্থির হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধরে সহনশীল সমিতি, কারণ টলারেন্স কিন্তু আপনার ডেমোক্রেসি একটা মূল বিষয়, এটা একটা প্রাথমিক বিষয়, সেটা আমাদেরকে করতে হবে। আরেকটা কথা জিজ্ঞেস করেছেন যে আমি আয়না ঘরে গেছি কিনা, আপনি জিজ্ঞেস করেছেন। না, আমি আয়না ঘরে যাইনি। আয়না ঘরে না যাওয়ার কোনো আমার একটা কারণ আছে। আমি আপনার এইসব বিষয়গুলো আপনার সহ্য করতে পারি না। I cannot tolerate these things. যে আয়না ঘরের মধ্যে গিয়ে যাদেরকে যে টর্চার করা হয়েছে, এদের ইতিহাস, এদের ভুক্তভোগী, আমরা নিজেরা তো তার ভুক্তভোগী। আমাকে আয়না ঘরে নিয়ে যায় নাই, এটা আমাকে কারাগারে নিয়ে গিয়ে ফ্লোরে শুইয়ে রেখেছে 29 দিন, যার ভেতরে আপনার একটাই মাত্র আপনার টয়লেট, তা ওপেন টয়লেট, এর মধ্যে আমাদের কাছে ইটস পার্ট অফ ইট। এটা বিচ্ছিন্ন হবে। হ্যাঁ, আপনার যেটা আমরা বলি যে আপনার এই যে টর্চার ইন কাস্টোডি, তারপরে আপনার ডিসঅ্যাপিয়ারেন্স, এগুলো আমরা পরিচিত ছিলাম না এই কথাগুলোর সাথে। এটা হাসিনা নিয়ে এসছে, হাসিবাদ নিয়ে এসছে। এবং আপনার এই মেক্সিকো, আপনার ল্যাটিন আমেরিকা কান্ট্রি, এই দেশগুলোতে আমরা আপনার এই গুম হয়ে যাওয়ার ব্যাপারটা জানতাম, কিন্তু আমরা জানতাম না। এটা আওয়ামী লীগ হাসিনা এটাকে নিয়ে এসছে এবং শি হ্যাজ ইন্ট্রোডিউস। এটাকে যেন চিরতরে নির্মূল করা যায়, ভবিষ্যতে কোনো সরকার যেন এই ধরনের কোনো কিছু করতে না পারে, তার চেষ্টাটি আমাদের সকলকে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার নির্বাচনের ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ এখনো দেয় নাই, আর আপনারা বলছেন যে এটা চুক্তির সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমার প্রশ্ন যে এই চুক্তির সময়টা আপনাদের 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এটা আমার জানা আগ্রহ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সিলেটে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, আপনি জানেন, উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এই আন্তর্জাতিক বিমানবন্দরটা সামনে আন্তর্জাতিক বিমান আসে, তো আপনাদের সরকার যদি ক্ষমতায় যায়, মাননীয় ফখরুল ইসলাম ভাই, আমার কথাটা একটু লক্ষ্য করলে ভালো হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সিলেটের নামে মাত্র একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখানে শুধু বিমান ছাড়া কোনো গঠন করেন। তো আপনাদের দল, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, তাহলে কি এখানে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে এবং অন্যান্য বিমান? ধন্যবাদ। একদম ছোট ছোট। এক নম্বর হচ্ছে গুম খুন হত্যা অনেকে হয়েছে, সাগরণী হত্যা এখনো কোনো রাহা হয়নি। আমরা বহুবার দেখেছি যে সাগরণী হত্যাকারী মামলা পিছাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইলিয়াস আলী গুম চলে আসছে। এটা ইলিয়াস আলী ভাইয়ের এই জিনিসটাকে আপনারা সরকারে গেলে কতটুকু তড়িৎভাবে করবেন। আর 3 নম্বর হচ্ছে -3, গতকালও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় -3 এই পলিসিটাকে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের সাথে কিভাবে আলাপ করবেন, সরি অন্তর্বর্তী সরকারের সাথে। ধন্যবাদ। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই মিশনে যাওয়ার জন্য হচ্ছে যে প্রসেসটা, যে আপনারা তো বারবার বলতেছেন যে উপদেষ্টা রুটম্যাপ দিচ্ছে না, তারা 3-4 বছরের কথা বলতেছে, অনেক সময় 26 সালের কথা বলছে, অনেক 4 বছরের কথা বলছে। বাট আপনার বিভিন্ন বক্তব্য আমরা সবসময় দেখছি আপনি বলছেন দ্রুত সংস্কার শেষে নির্বাচন বিষয়টা। মানুষ কিন্তু এই জায়গাটা কনফিউজ, কখন নির্বাচনী রুটম্যাপে যাবে, কখন ইলেকশনের জায়গায় যাবে। এই প্রশ্নটা আপনার, আমি আগে আপনার লাস্ট প্রশ্নটার উত্তর দিই। বিএনপি একটা রাজনৈতিক দল, 3 বার অতীতে ক্ষমতায় ছিল।
আবার ক্ষমতায় যাবে, এটা ইনশাআল্লাহ নিশ্চিত। সুতরাং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে অলওয়েজ প্রস্তুত। কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাবো, বিএনপি একটা টোটাল পলিটিক্যাল পার্টি, এটা মাথায় রাখতে হবে। শেষ করি আসেন, শেষ করি আসেন। সেই সঙ্গে আপনার ছিল যে যৌক্তিক সময় ব্যাপারটা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি, কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যদি কবে ইলেকশন করতে চান। আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক সংস্কার তো আমরা চেয়েছি, সংস্কার চেয়েছি, তাহলে আমাদের কথা খুব স্পষ্ট, কিন্তু আমরা বলছি যে ন্যূনতম Number 2 is bureaucracy and law and system. অর্থাৎ একদিকে আমলাতন্ত্র, অন্যদিকে আপনার আইন শৃঙ্খলাকারী বাহিনী, এই দুটো সংস্কার করতে হবে। 3 নম্বর জুডিশিয়াল রিফর্ম, অর্থাৎ বিচারের যে বিষয়গুলো আছে এটা একেবারে নষ্ট করে ফেলেছে, পলিউট করে ফেলেছিল, ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয় সেটা করতে, এটা আরেকটা আছে যেটা আমরা মনে করি যেটা ন্যূনতমটা করা সম্ভব, হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা আপনার রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা, যেখানে দুর্নীতি, চুরি, লুট, মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর 28 লক্ষ কোটি টাকা ডলার 28 লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে, মোট 280 আমরা সবাই মিলে চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। শুধু একটু ধৈর্য ধরেন, এক একজন থেকে কথা বলবে, আপনার বিভিন্ন কথা বলছে, অনেকেই বলছে যে 2 বছর, 4 বছর, 3 বছর, আমরা কিন্তু কোনো বছর বলিনি, আমরা মাসও বলিনি, আমরা বলেছি যৌক্তিক সময় বলি। কথাটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চাই বিকজ হি ইজ ড্রাইভিং দ্য কার, ডক্টর ইউনূস, উনি বলবেন যে উনি কবে নির্বাচনটা করতে পারবেন, এবং উনি বলেছিল তাই তার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন। মাননীয় উপদেষ্টা, আমার নাম তাইসির মাহমুদ। মাননীয় মহাসচিব, আমার নাম তাইসির মাহমুদ। আমি সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক এবং জনগণনা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমার প্রশ্নটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। বাংলাদেশে যে কটি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছে। বিগত সরকার, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার পরেই যে কটি নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে প্রস্তাবিত নির্বাচন ছিল, ভুটানের নির্বাচন ছিল, কিংবা খালেদের সময় প্রশ্ন হচ্ছে যে আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসে। এই ইন্টারিম গভর্নমেন্টে তত্ত্বাবধায়ক সরকার অবস্থাকে পুনর্বহালের কোনো সুযোগ আছে। যদি সুযোগ না থাকে, আপনারা যেহেতু একটা ক্ষমতায় আসবেন এবং আসেন, তাহলে এসেই কি তত্ত্বাবধায়ক সরকার অবস্থাকে ফিরে? আমরা সংবিধানে এটাকে একা উত্তর দিয়ে আমরা এটাকে সংবিধানে পার্মানেন্টলি বসানোর জন্য প্রস্তাব দিয়েছি, সেটা করব। আচ্ছা, অনেক কিন্তু অনেক সময় ধরে খাওয়া তো না আপনার বক্তব্যতেই আমরা শুনেছি যে আপনি বলেছেন যে আপনারা বিদেশিদেরকে কিন্তু তারা আমরা দেখেছি যে ভারত বন্ধে আপনারা কতটুকু কার্যকর ভূমিকা নেবেন এবং বিগত 15 বছর
আপনাদের যারা দলীয় নেতাকর্মী আছে আমেরিকাতে এবং এদেশে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে কিনা, এবং এই পার্লামেন্টে যে আলোচনা হয় এখানে অনেকেই বিভিন্ন আইএমপির সাথে গুরুত্বপূর্ণ তাদের সম্পর্ক রয়েছে, কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়েছেন কিনা, তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন কিনা এই লোকদের বিরুদ্ধে? এই ধরনের মানসিকতাটা বোধহয় আমাদের একটু আপনার আস্তে আস্তে সরাতে হবে, যে আপনার পশ্চিমা বিশ্ব বা ভারতে বা ওখানে লবিং করেই আমাদেরকে সাকসেস আনতে হবে, এবার তো তা হয়নি, তা আমরাই করেছি, ছেলেরাই করেছে। ওই দিনের কোন দেশ দরকার হয়নি তো আমাদের, তাই না? লবিস্ট নিয়োগ করার ব্যাপারটা ইররিলেভেন্ট আমার কাছে মনে হয়। আমরা এই ব্যাপারটাকে মনে করি এটাকে ভিন্ন ব্যাপার। লবিস্ট নিয়োগ করে যে কিছু হয় না তার প্রমাণই করা হয়েছে। আমেরিকার মতো লবিস্ট তো কেউ নিয়োগ করে নাই, কত কোটি কোটি ডলার তারা ব্যয় করেছে লবিস্ট নিয়োগ করে। Could they save Ameri? No, the people. আপনার মূল কাজটা পিপুলের কাছে যাবে। হ্যাঁ, জনমত তৈরি করবেন, বিশ্বাসী জনমত তৈরি করবেন। আপনারা দেশে আছেন, দেশের, আমি বিএনপির পক্ষে বলি না, গণতন্ত্রের পক্ষে আপনারা কথা বলবেন, সেটা এস্টাবলিশ করবেন। সেটা করলে আপনারা করেছেন, আপনারা কম কাজ করেননি কেন? আপনারা যেভাবে মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন, কাজ করেছেন, আপনাদের নেতারা বা আপনাদের লোকজন যারা দেশে ফিরে গেছে তাদের অত্যাচার নির্যাতন হয়েছে, ইউ হ্যাভ অলসো পেইড দ্য প্রাইস। সুতরাং এটা আমাদের সামগ্রিক দায়িত্ব, ব্যক্তি দল না, সামগ্রিক দেশের ভাবমূর্তিকে রক্ষা করার জন্য আপনার দেশে গণতন্ত্রের এই আমাদের দাবিটা কিন্তু কোনো দলের দাবি না ভাই, এটা বিএনপির দাবি না যে গণতন্ত্রের রেস্টোরেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের জাতির দাবি যে আমরা রেস্টোরেশন ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। কে কি বললো না বললো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি আমার কথা বলবো, আর আমি যদি সরকারে থাকি আমি আমার সমস্ত শক্তি দিয়ে কথা বলার অধিকারটাকে আমি নিশ্চিত করবো। দ্যাট ইজ ডেমোক্রেসি। আমার নাম আলাউদ্দিন খান শাহিদ, আমি হেড অফ নিউজ বাংলা টিভি। ধন্যবাদ আপনাদের আজকের আয়োজনের জন্য। আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশের আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এটা এটার জন্য আমাদের সহকর্মীরা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আপনারা যদি আপনার দল যদি ক্ষমতায় আসে এই আইনটিকে আপনারা বাতিল করবেন? অলরেডি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা বাতিলের ঘোষণা দিয়েছি, সরকার ঘোষণা দিয়েছে অলরেডি। আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাত জামান, আমি ইন্সপেক্টর বাংলা রেডিও এবং এখানে LV24 একটি টেলিভিশন আছে, ওটা নিউজ হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত সংবাদে রেডিও টেলিভিশনের সংবাদ পাঠ করে থাকি যে বাংলাদেশে এখন বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে টানাপোড়েন চলছে। মাননীয় মহাসচিব, এই টানাপোড়েন শব্দটি কতটুকু সত্যি আমরা একটু জানতে চাই। থ্যাংক ইউ। এগুলো যদি আপনারা লিখতে না পারেন তাহলে আপনাদের পত্রিকা বা টিউব চলবে কি করে? এগুলো লিখতে হবে না, এখানে টানাপোড়েন চলছে, মুখে অমুক চলছে, অমুক অমুক কথা বলেছে। আপনি একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলছেন, রাজনীতিবিদ তার রাজনীতি নিয়েই কথা বলবে, তাই না? আমার মনে হয় আমি উত্তরটা দিয়েছি। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, এক সময় বিএনপির তারেক রহমান বাংলাদেশের মিডিয়াগুলোতে নিষেধাজ্ঞা ছিল বক্তব্য প্রচারে, এখন সাবেক প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটাতে মিডিয়ার কোনো হস্তক্ষেপ, স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কিনা। আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে, আমরা বারবার শুনি তারেক রহমান দেশে যাবেন, প্রয়োজন সেই মুহূর্তে উনি চলে যাবেন। এক, দুই নম্বর, সবাই জানেন যে তার কতগুলো লিগাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষ হলে উনি দেশে চলে যাবেন। ধন্যবাদ জনাব মহাসচিব। সাইদুল ইসলাম, আমি প্রথমবার এই দেখে দাঁড়াবে আপনার কাছে সাম্প্রতিক নির্বাচন পদ্ধতি এসেছে যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেওয়ার জন্য অনেকগুলো রাজনৈতিক দল দাবি জানিয়েছে। আমরা যতটুকু জানি যে বিএনপি এখন পর্যন্ত সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে
একমত হয়নি। আপনি কাইন্ডলি আপনার আপনার টু দ্য পয়েন্ট আপনার না প্লিজ আপনার প্রশ্নটা আবার আপনি রিপিট করেন। আমি সাইদুল ইসলাম, আমি দৈনিক প্রথম আলো লন্ডন প্রতিনিধি। বাংলাদেশে সম্প্রতি নির্বাচন পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে বেশ কয়েকটি রাজনৈতিক দল দাবি জানিয়েছে। তার নিজস্ব আপনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমরা ওয়েস্টমিনিস্টার ফর্মে আমরা গণতন্ত্র আমাদের দেশে চালু। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে, যখন ব্রিটিশরা আমাদের শাসন করত, তখন থেকে কিন্তু আপনার এই এক ব্যক্তি একটা ভোট সেভাবেই আপনার চলে এসছে। আমরা উই হ্যাভ বিকাম ইউজ টু ইট। আপনার ইউরোপে যেটা সম্ভব, আপনার ইংল্যান্ডে নাই কেন সংখ্যানুপাতিক? কেন নাই? But that because that doesn't suit English people. ঠিক একইভাবে সংখ্যানুপাতিক যে আপনার ধারণাটা, এটা আমাদের বাংলাদেশকে স্যুট করে না, আমরা মনে করি। ইটস আওয়ার ভিউ। এবং আমাদের বেশিরভাগ রাজনৈতিক দলগুলি এটা মনে করেন। কিছু সংখ্যক আপনার রাজনৈতিক দল আছে, ব্যক্তি আছেন যারা হয়তো একটু অ্যাডভান্স চিন্তা করেন অন্যভাবে। ইউরোপে এটা কয়েকটা দেশে আছে, কিন্তু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে আপনার খুব কম দেশে আছে, একমাত্র নেপালে করে। And Nepal is facing the crisis. Every year, এই একটা কারণে নেপালের গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে। ফলে স্টেবিলিটি যেটা, স্থিতিশীলতা যেটা, সেটা খুব কম থাকছে। ধন্যবাদ। মাননীয় মহাসচিব, আমি জাহিদ হোসেন, সম্পাদক শিল্পানিজিকে। আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং শেখ হাসিনা ভারতে অবস্থানকালীন সময়ে বাংলাদেশ বিরোধী নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ হাই কমিশনার ভারতে হামলা করা হয়েছে এবং ভারতের বিভিন্ন উগ্রপন্থী দল বাংলাদেশে বাস করার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা আপনার স্পষ্ট বক্তব্য জানতে চাই এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, এ ব্যাপারে আমরা সুস্পষ্ট বক্তব্য জানতে চাই। আমার সুস্পষ্ট, একটা রাজনৈতিক দলের রাজনীতি, তার আপনার স্ট্র্যাটেজি, কৌশল, রণকৌশল বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়। এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে যে ভারতের যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, এটা তো তাদের ব্যাপার। আমরা যেটা সবচেয়ে প্রত্যাশা করি যে যেটা মূল আপনার একটা মৌলিক নীতি আছে, নীতি হচ্ছে আশ্রিত ব্যক্তি কখনো কথা বলবে না। তিনি কথা বলছেন, এটা আমরা প্রতিবাদ করেছি, বোধ করেছি, এমনকি এই গভর্নমেন্টও প্রতিবাদ করেছে। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার যে ভারতের সঙ্গে আপনি যখন আমার বলতে কি নীতি হবে, ভারতের সঙ্গে কি নীতি হবে সেটা নির্ভর করবে আপনার আমাদের প্রয়োজনের উপরে, তাগিদের উপর, কি সমস্যা হয় তার উপরে। কিন্তু আমার সোভারেন্টিতে, আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে, সেটা আমরা কোনোদিনই সহ্য করবো না। এবং আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমার ভেতরের, আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিক্টেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা যে 1971 সালে স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে। একটা কথা মনে রাখতে হবে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ওটাও মাথায় রাখতে হবে। তো বেরিয়ে এসেছি কেন? যে তারা আমাদের সঙ্গে বৈষম্য করেছে, তারা আমাদের অন্যায় করেছে, অত্যাচার করেছে। আজকে আরেকটা দেশ 15 বছর ধরে সে তার প্রভাব খাটিয়েছে। আমি একাত্তর টেলিভিশন এবং মানব জমিন প্রতিনিধি। আমার ছোট্ট প্রশ্ন এটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে শ্বেতপত্র বের করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক, বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার হয়েছে। সেই অর্থ
আগামী 1 বছর আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দিয়েছি। আপনার প্রশ্নটা যে নির্বাচন কবে হবে সেই প্রশ্নের উত্তরটা আমরা ইতিমধ্যে দিয়েছি। পাশাপাশি আমি শেষ করে ফেলি, আমরা জানতে পেরেছি আগামীকাল যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি সভা করবে, সেখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভাষণ দিবেন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করি, তাহলে তার মন্তব্য কি করবেন আপনি বলেন? না, এটা অ্যান্সার দেন আমাকে। ইফ আই ক্লেইম মাইসেলফ টু দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাহলে আপনি কি মন্তব্য করবেন? শোনেন, বহুদিন আগে এটা এটা একটা আপনার কি মানে ঠিক যুক্তিসঙ্গত আপনার একটা বিষয় না। বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এটিএম আফজাল তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হেডেড। হি ইজ রং হেডেড লেডি, তুমি যখন যা খুশি তাই বলে যান। এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে নিয়ে তিনি আছেন, এতই যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের ভালোবাসা, উনি ফেস করেন না কেন এসে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন দেশ ছেড়ে চলে যাননি, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে বিএনপি এবং জামাতের দীর্ঘদিন সরকার হয়েছিল এবং তারা একসাথে সরকার গঠন করেছে এবং আন্দোলন করেছে। পরবর্তী নির্বাচনে কি আপনাদের বিএনপি জামাতের কোনো একসাথে সরকার গঠনের পরিকল্পনা আছে কিনা? এবং আমি এই উত্তরটা দিয়েছি ভাই, আমার আই ডোন্ট নিড টু রিপিট ইট। আর দুইটা কোশ্চেন নিব আমরা দুইজনের কাছ থেকে। মহাসচিব সাহেব খুব অনেক সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাকুর রাসেল, আমি এটিএমএল এর স্টাফ রিপোর্টার। প্রথমেই বলবো আপনি আমার খুব একটি পছন্দের রাজনীতিবিদ। ধন্যবাদ। যেটা হচ্ছে মাননীয় মহাসচিব, আপনাকে আমাদের সিনিয়র সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে বিষয়গুলো হয়তো বা আপনাদের প্রয়োজনে এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা 111 পরবর্তী বা 111 দেখেছিলাম যে -2 এর একটা ফর্মুলা বাংলাদেশে বাজারে করা হয়েছিল। তো সেটা ওই সময় হয়নি। বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক দলদেরকে পছন্দ করে, যেমন আপনাদেরকে একটা বড় মাপের একটা সংগঠন। তো যেটা এখন আজকে জানতে চাইবো যে যদিও ডক্টর ইউনূস সাহেবের প্রতি আপনাদের পূর্ণ আস্থা হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। যদি এই নির্বাচনটা খুবই বেশি লং আর দেরি হয়ে যায়, -2 বা 3 ফর্মুলায় চলে যায়, তখন আপনারা বিএনপির পক্ষ থেকে কি করবেন? আপনাকে আমার মনে হয় উত্তরটা আমি পাবলিকলি দিয়েছি। বিএনপি কে মাইনাস করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া কারোরই নাই। একই প্রশ্ন। প্লিজ শুনি কি বলছি। বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে সম্প্রচার করা হচ্ছে। নাম্বার 2, বিদেশে এই অপতথ্য রোধে বিএনপির কোন রিসার্চ সেল গঠন করবে কিনা বা হবে কিনা। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে ভারত ভয়ঙ্করভাবে ষড়যন্ত্র করছে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে যে সকল দেশের সাথে পরমাণু শক্তিশালী দেশ আছে, সেসব দেশের সাথে বাংলাদেশের কোন চুক্তি করা হবে কিনা এরকম বহির্বিশ্বের আক্রমণের থেকে প্রতিহত করার জন্য? ধন্যবাদ। আমার মনে হয় আমরা এই উত্তরটা আমার মিটিং বোধহয় দিয়েছিলাম যে আপনার অপতথ্য, আপনার কুতথ্য এবং আপনার ভুল ফেক নিউজ এগুলোকে প্রতিরোধ করার জন্যে এটা টেকনোলজির ব্যাপার, আপনারা জানেন সবাই। এখন এর জন্য যেটুকু টেকনোলজির সাহায্য নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি। তার জন্য যে সমস্ত ব্যবস্থা আমরা চেষ্টা করছি। তা আপনাদের একটা দায়িত্ব আছে, যারা আপনার প্রবাসী আছেন, এগুলোকে ফেস করার জন্য, বিশেষ সাংবাদিক যারা আছেন, যেটাকে আপনারা মনে করবেন যেটা সত্য নয় তার বিরুদ্ধে কথা বলা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি। রিও রেসপন্সিবিলিটি আছে, তাই না? তো ঠিক আছে। আর মনে আপনার শেষ করেন।
আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিয়েছি, একই প্রশ্ন রিপিট করবেন না প্লিজ। এটা কি? আমি উত্তর দিয়েছি, আপনারা ভুলে যাচ্ছেন। দিয়েছি আমি কেন, আমি কিভাবে দিয়েছি আমি বলি। না আমি দিয়েছি, শোনেন প্লিজ লিসেন। আমি যেটা বলবো সেটা শুনবেন একটু প্লিজ। আমি বলেছি যে আমাদের সমস্ত নির্যাতিত নেতা কর্মীরা, প্লিজ একটা কথার উত্তর দিয়ে দিই আমি, ধৈর্য ধরবেন। আপনারা এখনই অসহনশীল হয়ে গেলে তো চলবে না। আপনি যেটা বলেছেন এটার উত্তর আমি দিয়েছি। আমি দিয়েছি যে আমরা সমস্ত নির্যাতিত নেতাকর্মীদের, আমাদের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নেব ভবিষ্যতে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সমস্ত মানুষজনদের, চেয়ারম্যান মহোদয় তিনি সহযোগিতা করছেন, সাহায্য করছেন, আমরাও দিচ্ছি, আমরা এটা করছি এবং এটা নিঃসন্দেহে আমরা সকলের আগে কাজগুলো হাতে নেব। ধন্যবাদ। আমার নাম জাহিদ কাজী। শুনছেন যে বিএনপি যে রাষ্ট্র গঠনে 31 দফা ঘোষণা করেছে, তার 4 নম্বর দফাতে বলা হয়েছে যে পরপর 2 ভাগে প্রধানমন্ত্রী হতে পারবে। এবং বিএনপির কর্মকাণ্ড এবং কর্মসভা দেখে মনে হচ্ছে বিএনপি এই 31 দফা এবং রাষ্ট্র গঠনের যে কর্মসূচি তাতে ওনারা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির যে স্টাইল এটা ফলো করছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে কিন্তু পরপর 2 বার প্রধানমন্ত্রীর লিমিটেশনটা নাই। এখন এই একজন ব্যক্তি কয়বার প্রধানমন্ত্রী হবে? বেশিরভাগ দেশে হয়তো আমেরিকা থাকতে পারে, কিন্তু রিসেন্টলি একটা লিবারেল ডেমোক্রেসির একটা ইন্ডেক্সেও কিন্তু আমেরিকার ডেমোক্রেসির রেটিংটা খুব নিচে। তো আমার প্রশ্ন হচ্ছে যে পরপর 2 বার প্রধানমন্ত্রী হওয়ার যে লিমিটেশন, এটা কতটা ডেমোক্রেটিক? কারণ জনগণ নির্ধারণ করবে একজন। আমি এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিই। আমরা তো এখন ডেমোক্রেসি শুরুই করতে পারলাম না, উই জাস্ট গোইং টু স্টার্ট ইট। এবং এই ডেমোক্রেসির এক একটা দেশে এক এক রকমের আপনার তার প্রয়োজনীয়তা অনুসারে থাকে। আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক সংস্কৃতি, এর মধ্যে দিয়ে আমরা মনে হয়েছে যে একজন ব্যক্তি যদি 2 বার পরপর প্রধানমন্ত্রী হয় তাহলে কর্তৃত্ববাদ এর সম্ভাবনা অনেক বেশি হয়। যেই কারণে আমরা ওই জায়গা থেকে আমরা বলেছি যে আমাকে একটু দয়া করে একটু ভাই প্লিজ, ওই জায়গাগুলোতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা প্র্যাকটিস করব। কারণ আমাদের, আমি যেটা বললাম আপনাকে, যে বারবার যেটা হয় কর্তৃত্ববাদ, এটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে এটা একটা চাহিদা আছে, যে কারণেই আমরা এতে গেছি। পরে দেখা যাবে যদি আবার বাংলাদেশের মানুষ মনে করে যে না কমপ্লিটলি ওয়েস্টমিনস্টার স্টাইলে যাবে, তখন যাবে। মহাসচিব চৌধুরী, এডিটর দ্য সানরাইজ টুডে। 75 পরবর্তী পট পরিবর্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা গ্রহণ, ওনার যে ঘনিষ্ঠতা ছিল, এটি যদি বাংলাদেশে যথাযথভাবে বাস্তবায়ন করার সুযোগ পাওয়া যেত, তাহলে অবশ্যই বাংলাদেশ যে আন্তর্জাতিক বিশ্বে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দেশ এবং গণতন্ত্র চর্চার একটি দেশ হিসেবে পুনরাবৃত্ত হবে। আমরা দেখলাম ভাই আপনি আপনার প্রশ্নটা করেন। আমার গত বেশ কয়েকদিন আগে ভারতে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল, ভারতে গিয়েছিলেন। ভারতে বিএনপির কোন প্রতিনিধি দল গেছে? আমি মুসলিম মাহমুদ চৌধুরী সাহেবের নেতৃত্বে এবং আমাদের এখানকার হুমায়ুন সাহেব ছিলেন, ওনারা গিয়েছিলেন। এটা বোধহয় আপনাদের সোশ্যাল মিডিয়ার খবর, আমাদের জানা নাই। আমাদের জানা নাই। প্রশ্নটা ছিল যে ওনারা বলেছিলেন পরবর্তীতে প্রেসিডেন্টকে বিএনপির ভারত নীতি করেছিলেন। ওটা আপনি বলছেন বোধহয় 10 বছর আগের কথা, 10 years, ইন নো ওয়ে। আমার জানা নাই এবং এই ধরনের কোনো কথা এর মধ্যে কেউ বলেননি। এটা অনেক আগে, প্লিজ, অনেক বছর আগে একটা টিম গিয়েছিলেন, সে হুমায়ুন সাহেবও ছিলেন, আমির খুরশিদ সাহেব গিয়েছেন, সেইখানে আপনার কিছু কথা হয়েছিল, ওটা এখন অপ্রাসঙ্গিক। আমার নাম শাকিল শেখ, আমি এবিএন নিউজের এডিটর এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের একজন সদস্য। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই বলেন যে বাংলাদেশে বিএনপি যদি ক্ষমতা আসতে চায়, সবচেয়ে বড় একটা ফ্যাক্টর রয়েছে যেটি আমরা আলোচনায় আনি না, সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে
নির্যাতন করে এই দেশে পাঠানো হয়েছিল, চিকিৎসার জন্য এসেছিলেন। যারা নির্যাতন করেছিল তারা এখনো কিন্তু খুবই অফ। সেই বাহিনীর সাথে বিএনপি দর কষাকষি কতটুকু হয়েছে? বিএনপি আসলে একটু পরিষ্কার করে বলতে চাই, কোন বাহিনীর সঙ্গে বিএনপির কোনোদিন কোনো সমস্যা হয়নি। এটা খুব স্ট্রেইট এন্ড সিম্পল অ্যান্সার আমি দিচ্ছি আপনাকে। কোন বাহিনীর সঙ্গে বিএনপির কোনোদিন কোনো সমস্যা হয়নি। ব্যক্তির সঙ্গে হতে পারে, এবং সেখানে সেই ব্যক্তিদেরকে তার আপনার চিহ্নিত করা হচ্ছে, আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। আমি এই সুরমার প্রতিবেদনের বিষয়ে আপনি যদি আপনার মতামত জানান, আপনার জন্য এটা কি হয়ে গেছে, ও করা হয়েছে ডান। আর নাম ভাই, আপনি কি এইটার কথা বলছেন? এটা আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো। আসসালামু আলাইকুম মাননীয় মহাসচিব সাহেব, আপনাকে দেখে ভালো লাগছে, কারণ এর আগে এক বিজয় দিবসে আপনি জেলেছিলেন, খুবই আমরা আহত হয়েছিলাম। এখন মুক্ত দেশ, আমরা যারা প্রবাসী থাকি আমরা খুশি। তারপরেও প্রশ্নটা আমার খুবই ছোট, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী তারা দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামে যতটুকু পেরেছি দিয়েছি, এখন আমাদের যে জমি জমা এই ফ্যাসিস্ট স্বৈরাচার দখল করেছে সেটা উদ্ধার করতে যদি আমাদের আইনের আশ্রয় নিয়ে আমাদের মতো করে করতে হয়, অসম্ভব ব্যাপার। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা এটা একটা সেল করেছি, এই সেলের মাধ্যমে আমাদের কাছে যে অভিযোগগুলো আসবে সেগুলোকে আমরা আমাদের লয়ার দিয়ে নানাভাবে আমরা ব্যবস্থা নেব। ও সিলেট, সিলেট তো সবচেয়ে প্রিভিলেজ, ওটা অবশ্যই হবে ইনশাল্লাহ। আমার এখনো মনে আছে আমাদের সাইফুর রহমান সাহেব যখন আপনার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমি তখন আপনার সিভিল এভিয়েশন স্টেট মিনিস্টার ছিলাম। So I had the privilege to accompany him to open the Osmani airport. So যা কিছু হয়েছে বিএনপির সময় হয়েছে, বিএনপির সময় এক্সটেনশন হয়েছে, বিএনপির সময় আপনার এই যে সিলেটের ব্যাপারটা আপনার কনফার্ম করা হয়েছে যাবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নিঃসন্দেহে আমরা সামনের দিকে আমরা আরো অনেক কাজ করার চেষ্টা করব। বাতিল হয়েছে অলরেডি, সরকার বাতিল ঘোষণা করেছেন। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।